নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, প্রত্যাশা মতোই রাজ্য বাজেট হয়েছে। বেকার যুবকদের জন্য একটা করেছেন, 1500 টাকা করে দেওয়া হবে 5 বছর। মাধ্যমিক এবং মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণদের জন্য 21 থেকে 41 বছর বয়সী যারা লেখাপড়া স্কলারশিপ পাচ্ছেন তারা এটা পাবেন, কিন্তু অন্যান্য সরকারি সুবিধা পেলে পাবেন না। 15ই আগস্ট থেকে এটা চালু হবে, 5,000 কোটি টাকা বরাদ্দ। আর লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে, এটা আমি বহুকাল আগেই বলেছি। এখন দিদিমণি চেয়েছিলেন 1,000 টাকা বাড়াতে, কিন্তু আমলাকুল কার্যত আর্তনাদ করে উঠেছিল, বলে সর্বনাশ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে সরকার। শেষ পর্যন্ত দিদিমণি রণে ভঙ্গ দেন। তার খুব ইচ্ছা ছিল 1,000 টাকা বাড়ানো, সেটা হয়নি, 500 টাকা বেড়েছে। অর্থাৎ 42,000 কোটি টাকা দিতে হবে লক্ষ্মীর ভান্ডারে, 15,000 কোটি টাকার অতিরিক্ত হলো। দিদিমণি ভাবছেন, আমি তুরুপের তাসটা তো দিয়ে দিলাম, এবার আর দেখে কে, ড্যাং ড্যাং করে আমি 250টা আসন নিয়েছি, ড্যাং ড্যাং করে। প্রশ্ন হলো, আপনি লক্ষ্মীর ভান্ডার তো আজ থেকে দিচ্ছেন না। লোকসভার সময় 250 টাকা বাড়িয়েছিলেন, তখন এই পুরনো তালিকায় ভোট হয়েছিল, তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য দাঁড়িয়েছিল মাত্র 40 লক্ষ। আর বিজেপি 39% ভোটারের সমর্থন পেয়েছিল হিন্দু ভোটারের, এবং হিন্দুদের 100 জনের মধ্যে 56 জন বিজেপিকে ভোট দিয়েছিল। তারপর তো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, বাংলাদেশে পালাবদল হয়েছে, এখানে মোথাবাড়ি হয়েছে, শামসেরগঞ্জ হয়েছে, তারপরে পেহেলগাম হয়েছে, অপারেশন সিন্দুর হয়েছে, বাংলাদেশে লাগাতার হিন্দু নিগ্রহ চলে যাচ্ছে, ঘটেই চলেছে, বন্ধ হচ্ছে না। বাংলাদেশের মাটিতে লস্করে তৈবার জঙ্গিরা দাপাদাপি করছে, অসুরক্ষিত সীমান্তবর্তী জেলাগুলোয় জনবিন্যাস ব্যাপক হারে বদলেছে। দিদিমণি বলছেন, জমি দেব না, আমায় টাকা দাও, আমি ফেন্সিং করব, শুধু টাকা চাই, টাকা চাই। এই হচ্ছে তো বাস্তব। আর চৌর্যবৃত্তির সাম্রাজ্য তো প্রতিষ্ঠিত, চাকরি নেই, কলকারখানা নেই। দিদিমণি এত বড় বড় কথা বলেন, অমিত দা এত বড় বড় কথা বলেন, ফিকির সেক্রেটারি জেনারেল ছিলেন, কি স্ট্যাচার ছিল তার, এত অসত্য তথ্য। পশ্চিমবঙ্গে নাকি বিনিয়োগের প্লাবন, বিপুল কর্মসংস্থান। আরে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রাজ্যে এসছে আপনাদের 7টা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। কটা কর্মসংস্থান হয়েছে, কটা কারখানা হয়েছে? যে বিড়লা উপাসের কারখানার উদ্বোধন করবেন বলে দিদিমণি আহ্লাদিত ছিলেন, তো কুমার মঙ্গলম বিড়লা এড়িয়ে গেলেন, কারণ তারাও বুঝতে পাচ্ছেন যে গণেশ উল্টানোর সম্ভাবনা প্রচন্ড। আমি আপনাদের একটা ঘটনার কথা বলি। আমি জানি 2004 সালের লোকসভা নির্বাচনের ফল বেরোনোর আগের দিন রাত 12টা নাগাদ সোনিয়া গান্ধীর বাড়িতে মুকেশ আম্বানি এসেছিল। সবাই তো ধরে নিয়েছিল যে শাইনিং ইন্ডিয়া, প্রমোদ মহাজনের কয়েন করা স্লোগান, অটলজি জিতবেন। কিন্তু মুকেশ আম্বানি, তাদেরও তো নেটওয়ার্ক আছে, বিভিন্ন সূত্র থেকে তার মনে হয়েছিল যে এনডিএর কামব্যাক বোধহয় হচ্ছে না, তাই তিনি 10 নম্বর জনপথে চলে গেছিলেন। ফলাফল কি হয়েছিল আপনারা জানেন, অপ্রত্যাশিতভাবে এনডিএ ক্ষমতায় আসতে পারেনি। আপনাদের আরো একবার বলি, সহায়তা করার জন্য অনুরোধ করি, সহায়তা আপনারা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনেও নিশ্চয়ই করবেন সেই আশা রাখি। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। তাহলে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ালেন, বেকার যুবকদের বেকার ভাতা হিসেবে 1,500 টাকা করে দেবেন বললেন 15ই আগস্ট থেকে। তা থেকে দিদিমণি তার নকল বুদ্ধিকর রক্ষা করতে পারবেন? দেখুন, মাতৃশক্তির একটা ধারণা আছে,
বিজেপি কিন্তু 3,000 টাকা করে দেবে। সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের প্রকল্প আছে, নতুন কিছু নয়। এবং বিজেপি এটা ঘোষণা করবে 1 জুন থেকে, মানে সরকার যদি তারা করে, প্রথম ক্যাবিনেট বৈঠকেই পাশ হবে লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে হয়তো অন্নপূর্ণা ভান্ডার হবে, অন্য কিছু হবে। অমিত শাহ বলে গেছেন না, একটা প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ বরাদ্দ বাড়বে। তাহলে মাতৃশক্তি, অনেকে ভাবেন যে বিজেপি বলছে বটে, দিদি তো দিচ্ছে, হ্যাঁ এর একটা এফেক্ট আছে, অবশ্যই আছে। যখন অতিরিক্ত 500 টাকা করে 2-3 মাস আপনারা পাবেন, তখন আপনাদের মনে হতেই পারে দিদি তো দিচ্ছেন। এই যে দিদি দিচ্ছেন, ঠিক এই ভোটটা তৃণমূলের ঘরে যাবে। এই ভোটটা তৃণমূলের ঘরে আগেও যেত, এখনো যায়, ভবিষ্যতেও যাবে। কিন্তু এরা এবারের ভোটে নির্ণায়ক হবেন না, কারণ এটা তৃণমূলের কোর সাপোর্ট বেস। খুব ঠান্ডা মাথায় ভাবুন, লক্ষ্মীর ভান্ডারে প্রভাব আমি অস্বীকার করছি না, আছে তো। এবং আমি লক্ষ্মীর ভান্ডারে কিন্তু বিরোধী নই। আমাদের রাষ্ট্রটা তো ওয়েলফেয়ার স্টেট। লাইনের শেষে দাঁড়ানো মানুষটার পাশেও সরকারকে দাঁড়াতে হবে। সরকার শুধু প্রতিরক্ষা দেখবো, বিদেশ নীতি দেখবো, এটা বললে তো চলবে না, আর সব বেচে দেবো, এটা বললে চলবে না। লাইনের শেষে দাঁড়ানো মানুষটার পাশেও সরকারকে দাঁড়াতে হবে। এবং কেন্দ্রের সরকারও দাঁড়াচ্ছে, দিদির সরকারও দাঁড়াচ্ছে। দিদি বলেছেন আমি সামাজিক প্রকল্পের সেঞ্চুরি করেছি, আমি তালি দিয়ে স্বাগত জানালাম, ব্র্যাভো দিদি, ব্র্যাভো, क्या बात, कमाल कर दिया आपने। কিন্তু তাহলে ওই 2 কোটি প্রায় 40 লক্ষ ভোটার তো বিজেপিকে ভোট দিয়েছিল, তার মধ্যে মাতৃশক্তিও ছিল, লক্ষ্মীর ভান্ডারে প্রাপকরাও ছিল। তৃণমূলের ক্ষমতা, সংগঠন, অনুপ্রাণিত প্রশাসন, এর সহায়তায় তারা 40 লক্ষ ভোট বেশি পায়। একে এসআইআর, তারপর লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা তো টাকা নেবেন, অবশ্যই নেবেন আপনারা, কিন্তু ভোট দেওয়ার আগে দুবার ভাববেন। ভাতা পাচ্ছেন ঠিক আছে, যাদের দরকার তাদের সত্যি এটা কাজে লাগে, কিন্তু যাদের দরকার নেই তাদেরকেও কিন্তু এই সরকার দিচ্ছে। স্ট্যাটিস্টিক্স নিয়ে সাধারণ মানুষ মাথা কামায় না। শুধু একটা জিনিস ভাববেন, আপনার বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, চাকরি পাবে তো, আপনি তো লক্ষ্মীর ভান্ডারে খুশি হয়ে রইলেন, চাকরির সুযোগ কিন্তু নেই। কর্মসংস্থান বলতে যা বোঝায় সেটা কিন্তু নেই এখানে। আপনি ডেলিভারি বয়ের চাকরি পাবেন, সিকিউরিটি গার্ডের চাকরি নিতে হবে, নইলে অটো কিনে রাস্তায় চালাবেন, রোল চাউমিনের দোকান দেবেন। এটাকে যদি আপনি বলেন কর্মসংস্থান, বলার কিছু নেই, কিছু বলার নেই। যারা সেটাও করতে পারবে না, ওই বেকারদের 1,500 টাকা করে দেওয়া হবে, দিনে 50 টাকা, সিগারেট বিড়ি খাবে। এখন তো পাড়ায় পাড়ায় সব ওয়াইন শপ, রাজস্ব বাড়বে, ওই রাজস্ব বাড়িয়ে ওই টাকায় আবার এই প্রকল্প চলবে। শিল্প কলকারখানা নেই তো, ওখান থেকে তো রাজস্ব আসে না, কেন্দ্রের কর, অনুদান, এক্সাইজ ডিউটি, এইসব থেকে রাজ্য সরকার টাকা তোলে। সিম্পল ব্যাপার। তাহলে মাতৃশক্তিকে ভাবতে হবে। অবশ্যই আপনারা নেবেন, সরকার দিচ্ছে, সবাই নেবেন, কিন্তু নিলে পরেও ভাববেন যখন ভোটের লাইনে দাঁড়াবেন যে নিচ্ছি তো ঠিক আছে, নিচ্ছি মানেই কি দাসখত লিখে দিয়েছে নাকি শাসক দলকে? শাসক দল তো নিজের পকেট থেকে দিচ্ছে না, জনগণের করের টাকা থেকে দিচ্ছে। তো আপনারা তো আপনার সন্তান সন্ততিদের উজ্জ্বল ভবিষ্যৎ চান, অন্তত একটা নিরাপত্তা তো চান, যাতে অন্তত দুবেলা খেয়ে পড়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। তার জন্য দরকার কর্মসংস্থান। মা বোনেরা শুনে রাখুন, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই, সুযোগ নেই। এবং এটাও বলে যাচ্ছি, যদি
জনদেবতার আশীর্বাদে দিদিমণি আবার ফিরে আসেন, এখানে যে ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিও থাকবে না। অনেক ইন্ডাস্ট্রি এখন জাস্ট সাইড লাইনে ওয়েট করে আছে আউটকামটা দেখার জন্য। যদি এখানে ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে ইনভেস্ট করবে, আর যদি না হয় কোন ইন্ডাস্ট্রি ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ হবে না। যতই তথ্যের জাগলারি করুন, বাস্তবে তো আপনারা দেখেন, প্রচার প্রিয় দিদিমণির কোন ছবি দেখেছেন, মনে করতে পারছেন বিগত 6-7 মাসে পিছনে কলকারখানার চিমনি, ধোঁয়া উঠছে, দিদিমণি ফিতে কাটছেন, পাতা জোড়া বিজ্ঞাপন সমস্ত খবরের কাগজে পাচ্ছেন না। দিদিমণি এরকম একটা অপরচুনিটি খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না, কারণ শিল্পপতিদের গন্তব্য পশ্চিমবঙ্গ নয়। মা বোনেরা এটা বুঝে নিন। লক্ষ্মীর ভান্ডার টাকা অবশ্যই নেবেন, কেন নেবেন না? টাকাটা নেবেন, ভোটের লাইনে যখন দাঁড়াবেন সব কিছু ভাববেন, কারণ আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হবে না। যেই সরকারে আসুক না কেন এই প্রকল্প চলবে। নাম বদলে যেতে পারে, বিজেপি তো বলেইছে বরাদ্দ বাড়বে। আর কেন্দ্রীয় সরকার যখন সহায়তা করে তখন কিন্তু চেহারা বদলে যায় রাজ্যে। উড়িষ্যা বদলেছে, আসাম বদলাচ্ছে, উত্তরপ্রদেশ বদলাচ্ছে। চন্দ্রবাবু নাইডু তো বিজেপি করেন না, টিডিপি সমর্থক। নতুন ডেটা সেন্টার হাবকে উনি বিশাখাপত্তনমে নিয়ে যাচ্ছেন। গুগলের সব থেকে বড় বিনিয়োগ আমেরিকার বাইরে ভারতবর্ষে হচ্ছে, রিলায়েন্স করছে, আদানিরা করছে। আমাদের এখানে কিন্তু এসব হবে না, ঝগড়া হবে। আর যাদের সামান্য সঙ্গতি আছে তারা ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দেবে হায়ার সেকেন্ডারি পর, আর ফিরবেই না। বৃদ্ধাবাস, সল্টলেক দেখুন বৃদ্ধাবাস, কলকাতার বিস্তীর্ণ অঞ্চল বৃদ্ধাবাস। আর পরিযায়ী শ্রমিকদের স্রোত বাড়বে রাজ্য ছাড়া। দিদিমণি এসো আমার ঘরে এসো, 5,000 টাকা দিচ্ছি, কেন আসবেন পরিযায়ী শ্রমিকরা? তাহলে বাইরে 40-45 টাকা রোজগার করেন, জমাতেও পারেন, বাড়িতেও পাঠাতে পারেন, কেন আসবেন এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে দিদিমণির ভাষণ শুনতে আর এইসব সামাজিক প্রকল্পের সুবিধা নিতে? শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, বেকার ভাতা দিলে একটা সংসার চলে যায়, কোনো অ্যাসপিরেশন থাকবে না কারো। সরকার স্বীকার করে নিল কিন্তু তারা চাকরি দিতে পারবে না, তাই ভাতা দিচ্ছে। দেবে কি করে? শিল্প কলকারখানা না হলে দেবে? যে সরকার একটা নির্মীয়মান কারখানাকে ভেঙে দেয়, সেই জমিতে সর্ষের চাষ করে, সেই সরকারকে, তার সর্বাধিনায়িকাকে কোন শিল্পপতি বিশ্বাস করেন? মঞ্চে অনেক ভালো ভালো কথা বলতে হয়, তাদের কারুর গন্তব্য কিন্তু পশ্চিমবঙ্গ নয়। তবে লক্ষ্মীর ভান্ডার নেবেন, হকের টাকা নেবেন না কেন, কিন্তু যখন লাইনে দাঁড়াবেন তখন দুটো জিনিস মাথায় রাখবেন। ভোটের লাইনে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে, এই প্রকল্পগুলো বন্ধ হবে না। পালা বদল হলে পশ্চিমবঙ্গের কিছু উন্নতি হবে, মানে কলকারখানা হবে, পরিকাঠামো হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তার কারণ কি জানেন? খুব রাজনৈতিক কারণ। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মভূমি কর্মভূমি, সেখানে যদি বিজেপি ক্ষমতায় আসে সেটা তাদের কাছে তার তাৎপর্য, তার গুরুত্ব অপরিসীম। পশ্চিমবঙ্গকে ঢেলে দেবে কেন্দ্রের সরকার, ঢেলে দেবে, কোনো ঘাটতি রাখবে না। আপনারা কি এই সুযোগটা নেবেন কি নেবেন না? প্রায় 50 বছর হতে চলল এই রাজ্য যারা শাসন করছে সব কেন্দ্র বিরোধী অবস্থান, ঝগড়া করছে পায়ে পা লাগিয়ে। এরা তো পায়ে পা লাগিয়ে। কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে সারা ভারতবর্ষ একবার টেস্ট করছে ডাবল ইঞ্জিনটা কি? ডিএমকে বিজেপি বিরোধী করে, কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে
স্টালিন অত্যন্ত কনসাস অ্যাবাউট হিজ স্টেট, এবং কেন্দ্রীয় সরকারও শিল্পপতিদের উৎসাহিত করেন যে তামিলনাড়ুতে বিনিয়োগ করো। বিরোধ আছে, কোনো অসুবিধা নেই, কেন বিরোধ থাকবে না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না। সেজন্য তামিলনাড়ু উন্নত রাজ্য আর আমরা তালিকায় পিছনের দিকে। ঝগড়া করলে মা বোনেরা কিছু লাভ হয় না, দিদিমণি ঝগড়া করেন, কলতলার ঝগড়া, সব কিছুতেই ওনার রাগ, সবকিছুতেই উনি চক্রান্ত দেখেন। তার খেসারত দিচ্ছি আমরা, আপনারা ভাবুন, ভাবাটা একটু প্র্যাকটিস করুন। আর এটা হচ্ছে সারস্বত সত্য, কি জানেন, যে তৃণমূলের যারা কোর সাপোর্ট বেস তারা তৃণমূল কি ভোট দেবে, বিজেপির যারা কোর সাপোর্ট বেস বিজেপি কি ভোট দেবে। তাদের ভোটে জয় পরাজয় হয় না বন্ধু। জয় পরাজয়ের চাবিকাঠি থাকে ওই সাইলেন্ট মেজরিটির হাতে, যারা 2011 সালে বামেদের উৎখাত করেছিল। তৃণমূল জমানার অবসানও কিন্তু এই সাইলেন্ট মেজরিটি করবে কখনো না কখনো। তাদের 90% হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে। 2011 বামফ্রন্টের হিসাব ছিল 170, তাদের ব্রিগেডে উপচে পড়া ভিড়। বাম নেতারা আশ্বস্ত হয়েছিলেন অষ্টম বামফ্রন্ট সরকার সময়ের অপেক্ষা প্রায় 70টার মতো আসন কমবে, কিন্তু ক্ষমতায় তারাই থাকবেন। ফলাফল কি হয়েছিল, 61তে নেমে গেছিল। বামেদের তো সংগঠন ছিল, ব্রাঞ্চ, লোকাল, জোনাল, স্টেট, এইভাবে তো যেত ফিডব্যাক। মানুষের মন বুঝতে ব্যর্থ হয়েছিলেন বামেরা। ঠিক তৃণমূলেরও সংগঠন আছে, বামেদের মতো ওই স্ট্রাকচার নয়, আছে তো, প্রত্যেকটা পাড়ায় তো তৃণমূলের পার্টি অফিস আছে, সবুজ চেয়ার নিয়ে সেখানে কিছু ছেলে তো বসে। তাদের অ্যাসেসমেন্ট অভ্রান্ত হবে, নির্ভুল হবে, সবসময় তার কোনো মানে নেই। সাইলেন্ট মেজরিটি কাউকে বুঝতে দেয় না, সেই জন্যই তো সাইলেন্ট মেজরিটি। তারা চুপচাপ ফুলে ছাপ দেয়। 2011 তারা জোড়া ফুলে দিয়েছিল, 2026 তারা যে পদ্মে দেবে না তার গ্যারান্টি কি দিদিমণি দিতে পারেন? শেষ রক্ষা কি হবে তার 100টা সামাজিক প্রকল্প করে? ভবিষ্যতের গর্ভে নিহিত আছে এই প্রশ্নের উত্তর। কিন্তু দিদিমণি একবার মন কিন্তু বুঝতে পারেননি, সেটা 2019-এ। তার তাবক্কুল তাকে বলেছিল বিজেপি প্রচুর ভোট পাবে, মাত্র 3টে আসন পাবে। দিদিমণি তাদের ফিডব্যাককেই গুরুত্ব দিয়েছিলেন। দেখা গিয়েছিল কি, 18টা আসন পেল বিজেপি, আরো 2টো পেত। আরামবাগ কেন হাতছাড়া হয়েছিল সেটা সবাই জানে। সেখানেও কিন্তু গণেশটা উল্টে দিয়েছিল সাইলেন্ট মেজরিটি। তাই সাইলেন্ট মেজরিটি ডিসাইড করবে 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.